মধ্যরাতে শুরু হচ্ছে হজ যাত্রা। প্রথম ফ্লাইটে যাবেন 419 জন। আশকোনা ক্যাম্পে আসছেন মুসল্লিরা। অনিয়ম করলে এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি উপদেষ্টার। টাকার বিনিময়ে ভুয়া তালিকা। পটুয়াখালীতে নাম নেই 50,000 প্রকৃত জেলের। নিষেধাজ্ঞার সময় কর্মহীন হলেও মিলছে না প্রণোদনা। ব্যবস্থার আশ্বাস মৎস্য বিভাগের। পল্লী সঞ্চয় ব্যাংকের 10 কোটি টাকা আত্মসাৎ। পাবনায় লাপাত্তা বাট কর্মী, দিশেহারা শত শত গ্রাহক। প্রতারণায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি। ধান কাটায় শ্রমিক সংকট। পিরোজপুরে কাজে আসছে না 69টি হারভেস্টার মেশিন। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার শঙ্কা। অনিয়ম খতিয়ে দেখছে কৃষি বিভাগ। এবং পানামার পর এবার সুয়েজ খালে নজর ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন সামরিক ও বাণিজ্যিক জাহাজ চলাচলে ফ্রি ট্রানজিট দাবি। দ্রুত পদক্ষেপ নিতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। মধ্যরাতে শুরু হচ্ছে হজ যাত্রা। প্রথম ফ্লাইটে যাবেন 419 জন। এরই মধ্যে আশকোনা ক্যাম্পে আসতে শুরু করেছেন মুসল্লিরা। এবারের একটি এজেন্সির অধীনে থাকবে 1000 হজযাত্রী। আর এই লিড এজেন্সির কোটা পূরণ করবে একাধিক সাব এজেন্সি। এতে হজ সম্পন্ন হলেও সেবায় বিশৃঙ্খলার আশঙ্কা করছে খোদ এজেন্সিগুলোই। সংশ্লিষ্টদের মতে এজেন্সি ভিত্তিক ভিন্ন ভিন্ন হজ প্যাকেজ সমন্বয় করাই বড় চ্যালেঞ্জ। ভোগান্তি নিরসনে সহযোগী এজেন্সিগুলোর বিষয়ে সরকারের সঠিক গাইডলাইনের দাবি তাদের। অনিয়মে লাইসেন্স বাতিল হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। চলতি বছর একটি লিড এজেন্সির মাধ্যমে হজে যাবেন সর্বনিম্ন 1000 যাত্রী। তাদের দেখভালের মূল দায়িত্ব থাকবে সেই এজেন্সির। তবে লিড এজেন্সির 1000 কোটা পূরণে থাকতে পারবে একাধিক সাব এজেন্সি। এতে অব্যবস্থাপনার আশঙ্কা করছেন এজেন্সি সংশ্লিষ্টরা। তাদের দাবি, এজেন্সিগুলোর ভিন্ন ভিন্ন প্যাকেজে হজে যাবেন মুসল্লিরা। এর ফলে তাদের থাকা খাওয়া সহ সার্বিক সেবা সমন্বয় করাই বড় চ্যালেঞ্জ জানিয়ে জবাবদিহিমূলক নির্দেশনার দাবি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর। আমার 1000 কোটা ফিল আপ করতে গিয়ে আমি দেখা গেছে আমি লিড হব, সেই কারণে আপনি কোন ধরনের এজেন্সি সেটা আমি দেখি নাই। আমি দেখছি আপনার কোয়ান্টিটি কত আছে, আপনার কোয়ালিটিটা আমি যাচাই করি নাই। সিন্ডিকেটের মাধ্যমে করলে একসময় এই হজটা মনোপলি হয়ে যাবে। আমরা একভাবে কমিট করা হাজিদের সঙ্গে, হয়তো আরেক এজেন্সি আরেকভাবে কমিট করা, তো সবাই যখন একসঙ্গে হয়ে যাচ্ছে সার্ভিসের একটা বড় রকমের ধাক্কা আমাদেরকে পেতে হবে। যদি একটা গাইডলাইন থাকতো আমাদের, তো এটা আমাদের জন্য ভালো হতো। হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের তথ্য অনুযায়ী 2024 সালের শেষের দিকে একটি এজেন্সির কোটা 250 থেকে বাড়িয়ে করা হয় 500 জন। আর জানুয়ারিতে সংখ্যা দ্বিগুণ করে সর্বনিম্ন 1000 উন্নীত করে সৌদি সরকার। আগামী বছর এটি বাড়িয়ে 2000 করা হলে বাংলাদেশি এজেন্সির সংখ্যা দাঁড়াবে 35টিতে। এজেন্সির সংখ্যা কমে আসায় হজ ও বিমান ভাড়ায় যোগ সাজসের সংখ্যাও দেখছেন সংশ্লিষ্টরা। লিড এজেন্সি ধরুন এই বছর 70টা হয়েছে, আগামী বছর ধরুন 35টা হবে 2000 হলে। তো এই 35টা এজেন্সি যখন আপনার কাজ করবে তখন তো এখানে হজ এজেন্সি অ্যাসোসিয়েশনও থাকবে না, আর কোনো থাকবে না, এটা সিন্ডিকেট হয়ে যাবে। সুতরাং এটা যে কোনো মূল্যে 100 থেকে 300-র মধ্যে রাখতে হবে সরকারের নীতি অনুযায়ী। মন্ত্রণালয় বলছে, অধিক এজেন্সির ঝামেলা এড়াতেই সব দেশেই এজেন্সির সংখ্যা কমাতে এমন উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। তবে হাজিদের সেবা নিশ্চিতে সব এজেন্সি থাকবে জবাবদিহির আওতায়। এজেন্সিগুলো ক্যাটাগরি করেছি ABCD, যাদের পারফরমেন্স একেবারেই অসহনীয় বা আমাদেরকে বিব্রত করে, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকর্ডিং টু ল, অ্যাকর্ডিং টু প্রভিধান, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। একাধিকবার সময় বাড়িয়েও 2025 সালে 1,27,198 জনের হজ নিবন্ধনের কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। এবছর হজে যাবেন 87,100 জন মুসল্লি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, হজ ব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। ফরিদ আহমেদ মজুমদার, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সময় টিভির সকল সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দকে। আমরা আলোচনায় ফিরবো, তার আগে আমাদের সহকর্মী আছেন আশকোনা ক্যাম্পে, আমরা হজের সর্বশেষ খবর জেনে আসবো তার কাছ থেকে।
তামিম। 1446 হিজরি সনের হজ যাত্রা শুরু হয়েছে। এখনই আশকোনা হজ ক্যাম্প কানায় কানায় ভরে যাচ্ছে। যারা হজ যাত্রায় যাবেন আগামীকালকে তারা এসে পড়ছেন। অনেক আগেই তাদেরকে এসে পড়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে, যেন তারা 6 ঘন্টা আগেই হজ ক্যাম্পে চলে আসেন এবং তাদেরকে খুব সুষ্ঠুভাবে নির্বিঘ্নভাবে যেন তাদেরকে হজ যাত্রা সম্পন্ন করতে পারে সেজন্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তো হজ ক্যাম্পের এই ব্যবস্থাপনা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সব ধরনের ব্যবস্থাপনা এখানে সম্পন্ন করা হয়েছে যেন হজযাত্রা সুষ্ঠু ও নির্বিঘ্ন হয়। হজযাত্রীরা এবছর বাংলাদেশ থেকে প্রায় 87,100 জন হজযাত্রী বাংলাদেশে যাবেন, বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবেন। এর মধ্য থেকে 5,200 জন সরকারি মাধ্যমে এবং 81,900 জন বেসরকারি মাধ্যমে বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরবে যাবেন। তো তাদের মধ্য থেকে আগামীকালকে আজ দিবাগত রাত 2:15 প্রথম ফ্লাইট বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবে। তো আজকে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই উদ্বোধন করবেন বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন। তিনি সন্ধ্যা 7টায় এই হজ ফ্লাইটের উদ্বোধন করবেন। এই উদ্বোধনের মাধ্যমেই বাংলাদেশের যেই হজ যাত্রা 2025 সালের এবং 1446 হিজরি সনের যেই হজ যাত্রা সেটার সূচনা হবে। তো এখন পর্যন্ত আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা সব ধরনের ব্যবস্থাপনা সম্পন্ন করেছে, নিরাপত্তার জোরদার করা হয়েছে। হজ ক্যাম্পে হাজিদের জন্য কোনোভাবে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় সেই সবগুলো তারা দেখভাল করছে এবং নিরাপত্তাও জোরদার করা হয়েছে। হজযাত্রীরা একে একে আসছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা নবীজির রওজায় সালাম জানাতে এবং মক্কার আল্লাহ তাআলার ঘরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে তারা প্রস্তুত রয়েছে এবং তাদের মধ্যে উদ্দীপনা কাজ করছে যে কখন তারা বাইতুল্লাহকে দেখবে। তো সেই উপলক্ষে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, যে হজের একমাত্র কবুল হজের একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত, সেটা তারা পেতে চায়। সেই জন্যই তারা এই হজযাত্রায় যাওয়ার প্রতি এতটা আগ্রহী এবং উদ্দীপনা তাদের মধ্যে কাজ করছে। তো এখন পর্যন্ত আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে সব শেষ। ফরিদ আহমেদ মজুমদার দেখছিলাম, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন হজ যাত্রার সবশেষ খবর। আপনাদের নতুন কমিটি হজ যাত্রায়ও কিছু নতুনত্ব যোগ হয়েছে এবছর নিয়মকানুনে, সব মিলিয়ে কি কি চ্যালেঞ্জ দেখছেন এবার? ধন্যবাদ আপনাকে। 2025-এর হজে অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমরা হজ কার্যক্রম শুরু করেছি। আপনারা তো জেনে থাকবেন যে এই বছর সৌদি সরকার হজ ব্যবস্থাপনা অনেকগুলো নতুন সিদ্ধান্ত নিয়েছেন। যেমন কোটার বিষয়টি, এই বছরই প্রথম কমপক্ষে 1000 হজযাত্রী না হলে একটি লাইসেন্স তিনি মোনাজ্জেম পাবেন না, তিনি অপারেট করতে পারবেন না। এই বিষয়টি আমাদের নিবন্ধনের আগে এরকম কোনো ঘোষণা ছিল না। নিবন্ধন শেষ করার পরে কিন্তু এই সিদ্ধান্তটি আসে এবং খুব কম সময়ের ব্যবধানে আমাদেরকে কিন্তু 10-15-20টি লাইসেন্স মিলে আমাদেরকে কিন্তু একটা লিড এজেন্সি করতে হয়েছে। আমাদের প্রচলিত হজ উমরা আইন যেটি রয়েছে সেখানে এই বিষয়ে কোনো নির্দেশনা নেই যে একজন 10টা এজেন্সি একসাথে সমন্বয় করলে সেই এজেন্সিগুলো দায়িত্ব কে নেবে। লিড এজেন্সি যেহেতু বেনিফিটেড না এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে লিডটা করতে হয়েছে, এবং এজেন্সি যেহেতু এখানে 10-15-20টি, প্রত্যেকটি এজেন্সি ইন্ডিভিজুয়ালি তার হজযাত্রীর সাথে কন্ট্যাক্ট করেছেন, চুক্তি করেছেন, তার সেবার বিষয়ে কথা বলেছেন, তার থেকে টাকা আদায় করছেন। এখন কোনো কারণে কোনো এজেন্সি যদি লিড এজেন্সির সাথে ঠিকমতো সমন্বয় না করেন, তাকে যদি টাকা পরিশোধ না করেন, মক্কায় গিয়ে তার বাড়িটা তার কমিটমেন্ট অনুযায়ী না ভাড়া করেন, তাকে তার যে সার্ভিস কমিটমেন্ট আছে সেটি যদি এনশিওর না করেন, সে দায়িত্বটা কে নেবে? এই বিষয়ে পরিষ্কার কোনো নির্দেশনা কিন্তু মন্ত্রণালয় থেকে ওইভাবে নাই। আমরা শুরু থেকে অনুরোধ করেছিলাম পরিষ্কারভাবে দেওয়ার জন্য, আপনারা আবেদন করেছিলেন। আমরা অনুরোধ করেছিলাম যে স্ব এজেন্সিকে তার হজ যাত্রীর জন্য তার কি কাজ থাকবে, তার কি দায়িত্ব থাকবে, এবং তিনি যদি কোনো জায়গায় ফেলিওর হন তার জন্য কি শাস্তি থাকবে সেটি ইন্ডিভিজুয়ালি যদি নির্দিষ্ট করা থাকতো তাহলে এই বিষয়ে শৃঙ্খলার জন্য একটু সহজ হতো। কিন্তু এই জায়গায় আমাদের একটা চ্যালেঞ্জ আছে।
আপনি জানেন যে এবছর নিবন্ধন শেষ করে বাড়িভাঙা করার পর 15 বছরের নিচে যাদের বয়স তাদেরকে হজে পাঠানো যাবে না, এরকম একটা নির্দেশনা কিন্তু সৌদি আরব থেকে আসে। কিন্তু যখন নিবন্ধন আমরা করি তখন এই বিষয়টি কিন্তু আমরা জানি না। অনেক পরিবার আছে তার 3, 5, 7 বছরের একটা বাচ্চাকে নিয়ে এসে হজযাত্রার জন্য নিবন্ধন করেছেন। এখন শেষ মুহূর্তে বাড়ি ভাড়া হওয়ার পর তার হজযাত্রাটা বাতিল করা খুবই কঠিন, তার রিপ্লেসমেন্ট পাওয়াটাও কঠিন। এই জায়গায় আরেকটা চ্যালেঞ্জ। তৃতীয়ত যেটি অন্যান্য বছর যে পরিমাণ সময় হজযাত্রীদের বাড়ি ভাড়া চুক্তি, পরিবহন চুক্তি, মল্যাম চুক্তির জন্য আমরা পেতাম, এই বছর সেটি অনেক কম সময় দিয়ে অনেক আগে আমাদেরকে করতে হয়েছে। এবং এবছর হাজিদের যারা হজ করতে যাবেন এমন সংখ্যাও বেশি, সেক্ষেত্রে চ্যালেঞ্জটা একটু বেশি হবে কিনা? সে জায়গা তো আছে, কিন্তু মূল বিষয়টা হলো আমাদের যে নির্দেশনাগুলো আমরা সৌদি আরব থেকে পাই, বিশেষ করে এবার মল্যাম চুক্তিটা করার জন্য বলা হয়েছে 15 ফেব্রুয়ারির মধ্যে, এবং আমাদের বাড়ি ভাড়া চুক্তি, পরিবহন চুক্তি শেষ করতে বলা হয়েছে 25 মার্চের মধ্যে। কিন্তু এই কাজগুলো করার জন্য তাদের দিক থেকে যে প্রস্তুতিগুলো দরকার সেগুলো কিন্তু যথাযথভাবে ছিল না, যার কারণে এগুলো কিন্তু আমাদেরকে অনেক মানে চ্যালেঞ্জ নিয়ে করতে হয়েছে। আমি এই জায়গায় ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়, মাননীয় সচিব মহোদয় সহ আমাদের হজ বিভাগের কর্মকর্তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আমাদের হজ এজেন্সির মালিকদের, তারা অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও তারা কিন্তু যথাসময়ে এই কাজগুলো সম্পন্ন করেছে। যেই নিয়মটি এসেছে একটি এজেন্সির মধ্যে 1000 মুসল্লি থাকবে, তার অধীনে থাকবে সাব এজেন্সি, এতে কি কিছু বিশৃঙ্খলা তৈরি হওয়ার সংখ্যা তৈরি হয় কিনা? আমি যেটি বললাম আপনাকে, এর জন্য একটা নীতিমালা দরকার ছিল, যেহেতু আমরা এতে অভ্যস্ত না। আমাদের হজ ওমরা আইনটা অ্যাকচুয়ালি তৈরি হয় সৌদি আরবের সাথে সামঞ্জস্য রেখে, সৌদি আরবের নিয়ম নীতির সাথে সামঞ্জস্য রেখে। তো এইবার যেহেতু নতুন করে সিদ্ধান্তটি এসেছে, আমাদের আইনটি আগের, সে জায়গায় আমাদের আইনে এই বিষয়ে কিন্তু কোনো দিক নির্দেশনা নেই। আমাদের আইনে বলা আছে সর্বনিম্ন কোটা হবে 100, সর্বোচ্চ 300, কিন্তু আমরা এবার 1000 কোটা নিয়ে হজ করতে যাচ্ছি। এটি আমাদের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ না, যার কারণে আমরা দাবি করেছি যে এটি সংস্কার করা, হজ ওমরা আইন সংস্কার করে যুগ উপযোগী করা, সৌদি আরবের সাথে সামঞ্জস্যপূর্ণ করা, এটি এখন সময়ের দাবি। আমরা মনে করি মন্ত্রণালয় সে বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। একটু তথ্য জানাতে চাই, কিছু সমস্যার কথা শোনা যাচ্ছে, যেমন বাসা ভাড়া জটিলতা, তারপরে জোন ভিত্তিক যে তাঁবু থাকে সেখানেও নাকি পিছিয়ে বাংলাদেশ। তো এই সীমাবদ্ধতাগুলো থেকে উত্তরণের উপায় কি, বা সীমাবদ্ধতাগুলোর সত্যতা কি? না, এই তথ্যটি সঠিক নয়। আমরা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা জোন ভিত্তিক তাঁবু চুক্তিটি যথাসময়ে করেছি, আমরা বাড়ি ভাড়াও আমাদের কমপ্লিট হয়েছে। এখন কিছু চ্যালেঞ্জ আমাদের রয়েছে, এগুলো আমাদের দিক থেকে না, এগুলো সৌদি সরকারের দিক থেকে। যেমন সার্ভার জটিলতার কারণে আজকে যাদের ফ্লাইট, এরকম বেশ কিছু হজযাত্রী কিন্তু আজকে যেতে পারবেন না। গত 15 দিন যাবৎ তাদের বিষয়গুলো পেন্ডিং হয়ে আছে, প্রসেসিংয়ে আছে, ওয়েটিংয়ে আছে, এবং পাসপোর্ট রিকোয়ার্ড টু এমবাসি এরকম একটা স্ট্যাটাস আসছে। কিন্তু এটি সৌদি আরবের সার্ভার জটিলতার কারণে, যার কারণে সরকারি এবং বেসরকারি বেশ কিছু হজযাত্রীর আজকে কিন্তু হজযাত্রা বাতিল হবে, এবং এটা নিয়েও একটা আশঙ্কা তৈরি হয়েছে। কারণ এই হজযাত্রীদের টিকিটটা নির্ধারিত ছিল, আজকে টিকিটটা ইস্যু করা ছিল। ওরা যদি হয়তো বিষয়টা আজকে হয়নি, 1 সপ্তাহ পরে হবে, 10 দিন পরে হবে, তখন যেতে হলে তাদের আবার টিকিটটা রিইস্যু করার একটা বিষয় আছে, টিকিট রিইস্যু চার্জের একটা বিষয় আছে, তাদের মক্কা মদিনা বাড়ি ভাড়ার এগ্রিমেন্টের একটা বিষয় আছে। সে জায়গায় একটা ছোটোখাটো চ্যালেঞ্জ আমরা ফেস করছি। শেষ দিকে চলে এসেছি, লাস্ট একটি প্রশ্ন করবো যে আপনি নানান প্রতিবন্ধকতার কথা বললেন, তারপরও এবার হজযাত্রার সার্বিক বিষয় নিয়ে একটু বলবেন যে হজযাত্রীরা আসলে আশার আলো তাহলে কোথায় দেখবে? না, অবশ্যই ইনশাল্লাহ আমি খুব আশাবাদী। আমাদের মন্ত্রণালয় যথেষ্ট আন্তরিকতার সাথে আমাদেরকে সহযোগিতা করছেন, কাজ করছেন। আমরাও মন্ত্রণালয়ের সাথে মিলেমিশে সহযোগিতা করছি। আমার বিশ্বাস 2025 সালের হজ এত বেশি চ্যালেঞ্জ থাকার পরও ইনশাআল্লাহ সফল হবে, সুশৃঙ্খল হবে, এবং আমাদের নিবন্ধিত সকল হজযাত্রী আমি আশাবাদী যে সুন্দরভাবে ইনশাআল্লাহ হজ করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরও প্রত্যাশা থাকবে হজযাত্রা যেন নির্বিঘ্নে হয়। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে হজযাত্রা নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। 3টি দোকান রোববার রাত 1:30টার দিকে লাগা ওই আগুন প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এদিকে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে গঠন করা হয়েছে কমিটি। মধ্যরাতে লাগা আগুনে পুড়ে গেছে আলমদিনা স্টোরের পাশের আরও 2টি দোকান। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কাপড় ও বেডিংয়ের জিনিসপত্র থাকায় দ্রুত ছড়িয়ে পড়েছিল বলে জানায় বাহিনীটি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এবার বন্দর বাণিজ্যের খবর।
মোংলা বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে নেয়া প্রকল্পের কাজ এগিয়ে চলছে। বিস্তারিত জানাতে বন্দর জেটিতে আছেন সহকর্মী মাহমুদ হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। মোংলা বন্দর উন্নয়ন করার জন্য কিন্তু বর্তমান সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। ইতিপূর্বে কিন্তু এই মোংলা বন্দরকে ডেভেলপ করার জন্য এবং আধুনিকায়নের কার্যক্রম পরিচালনার জন্য কিন্তু একটি বড় প্রকল্প কিন্তু হাতে নিয়েছে বর্তমান সরকার। তবে এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 4,068 কোটি টাকা এবং এই দিয়ে মোংলা বন্দর যতগুলো কাজ বাকি আছে সেই কাজগুলো সম্পূর্ণ করলে কিন্তু মোংলা বন্দর আগের মতো আর থাকবে না, মোংলা বন্দর কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তবে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে মোংলা বন্দর উন্নয়নের জন্য যে বর্তমান সরকার যে প্রকল্পগুলো হাতে নিয়েছে তা দিয়ে কিন্তু এখানে যেই জেটিগুলো রয়েছে সেই জেটি বর্ধিতকরণ করতে হবে এবং কন্টেইনার রাখার জন্য যে পর্যাপ্ত ইয়ার্ড নেই সেই পর্যাপ্ত ইয়ার্ড তৈরি করবে। এছাড়া খালি কন্টেইনার রাখার জন্য কিন্তু আলাদা শেড তৈরি করতে হবে এবং যে সকল কন্টেইনার বোঝাইকৃত কন্টেইনারগুলো থাকবে সেই বোঝাইকৃত কন্টেইনারগুলো কিন্তু রাখার জন্য একটি শেড নির্মাণ করবে। এছাড়াও গেমটি কেরেন সহ এখানে যে মেটালিক্সগুলো রয়েছে যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু কমপ্লিট করবে। এছাড়াও যেই জেটি রয়েছে এখানে নতুন 2টি জেটি নির্মাণ করা হবে, যেই জেটিতে কিন্তু জাহাজ যেন বিদেশ থেকে সরাসরি এসে মোংলা বন্দরে ভিড়তে পারে। তবে ব্যবসায়ীরা কিন্তু একটা কথা জানিয়েছে যে এখানে মোংলা বন্দর উন্নয়নের জন্য যতগুলো ম্যাটেরিয়াল দরকার এবং যেটাগুলো অবকাঠামোগুলো যে দুর্বল সেগুলো যদি কমপ্লিট না হয় এবং বন্দর ব্যবসায়ীদের যদি আগ্রহ বাড়াতে না পারে তাহলে যতগুলো প্রকল্প নেওয়া হোক না কেন মোংলা বন্দরের উন্নয়নে কিন্তু ছায়া লাগবে না। তাহলে মোংলা বন্দরকে কিন্তু আকৃষ্ট করতে হবে, ব্যবসায়ীরা যাতে মোংলা বন্দর ব্যবহার করতে আগের তুলনায় অনেকটা আগ্রহী হয়। তো এই ছিল আমার কাছে মোংলা বন্দর জেটি থেকে মোংলা বন্দরের যে আয় ব্যয় এবং মোংলা বন্দরের কার্যক্রম পরিচালনার জন্য সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মোংলা বন্দরে। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের নেতিবাচক প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সরাসরি বাজার পরিস্থিতি জানতে নিয়ে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। দর্শক, সকাল থেকে 3 সূচক কিছুটা আশার আলো দেখালেও 10:30 অর্থাৎ আজকের পুঁজিবাজারের আধা ঘন্টা লেনদেনের পরে কিন্তু বলা যায় এক প্রকার মুখ থুবড়ে পড়েছে 3 সূচকই। এখন পর্যন্ত বেশ ভালো পরিমাণে পয়েন্ট হারিয়েছে 3 সূচক। প্রধান সূচক ডিএসই এক্স সূচক হারিয়েছে 13.89 পয়েন্ট এবং সরিয়া সূচক হারিয়েছে 4.92 পয়েন্ট এবং বাছাইকৃত সূচক হারিয়েছে 12.54 পয়েন্ট এবং এখন পর্যন্ত 41,977 বার শেয়ার হাতবদল হয়েছে এবং যেসব কোম্পানিগুলো আজকে ঢাকার পুঁজিবাজারে লেনদেনে অংশগ্রহণ করেছে সেসব কোম্পানির শেয়ারের দামের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারের দাম কিন্তু কমেছে, অর্থাৎ 167টি কোম্পানির শেয়ারের দাম কিন্তু কমেছে এবং বৃদ্ধি পেয়েছে 135টি কোম্পানির শেয়ারের দাম এবং অপরিবর্তিত রয়েছে গত কার্যদিবসের মতোই 85টি কোম্পানির শেয়ারের দাম। এবং গত কার্যদিবসে আমরা যেমনটা দেখেছি, সপ্তাহের প্রথম কার্যদিবসে দেখেছি 3 সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছিল দিন। সেই শুরুটাই কিন্তু আজকেও করেছিল ঢাকার পুঁজিবাজার, কিন্তু শুরুটা তেমন ভালো হলেও আধা ঘন্টা পরে কিন্তু লেনদেনে দেখা দিয়েছে নেতিবাচক প্রবণতা। কিন্তু এর মাঝেও কিন্তু যেসব কোম্পানিগুলো লেনদেন করেছে সেসব কোম্পানিগুলোর মধ্যে 1 নম্বরে রয়েছে ব্যাংকিং খাতের একটি কোম্পানি মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংক এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 8,72,00,000 টাকা এবং বীজ হ্যাচারি 2 নম্বরে রয়েছে। 3 নম্বরে রয়েছে শাহিবাজ পাওয়ার কোম্পানি লিমিটেড এবং 4 নম্বরে লাভেলো, 5 নম্বরে রয়েছে শাইন পুকার সিরামিক্স। এবং এখন পর্যন্ত যেমনটা বলছিলাম আমরা যে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছিল যে 3 সূচকেই কিন্তু দেখা যাচ্ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা এবং বেলা গড়াতে গড়াতে মাত্র 1.5 ঘন্টার পরিবর্তনে 3 সূচকেই কিন্তু এখন নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে চলছে। তো ঢাকার পুঁজিবাজার এখন পর্যন্ত তেমন কোনো আশার আলো দেখাচ্ছে না। তো এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে এই ছিল সবশেষ। EDF Aluminum, redefine possibilities. পটুয়াখালীতে টাকার বিনিময়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ভুয়া তালিকা প্রস্তুত করছেন বলে অভিযোগ জেলেদের। সরকারি তালিকায় নাম নেই প্রায় 250,000 প্রকৃত জেলের। সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞায় তারা এখন কর্মহীন। সমুদ্রে চলছে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা। এই সময় পটুয়াখালীর নিবন্ধিত 81,000 জেলের জন্য খাদ্য সহায়তা হিসেবে 86 কেজি করে চাল বরাদ্দ করেছে সরকার। তবে এর বাইরেও রয়েছেন প্রায় 250,000 জেলে।
যারা পুরোপুরি সমুদ্র নির্ভর জীবিকা নির্বাহ করেন। কিন্তু নিবন্ধন তালিকায় নাম না থাকায় প্রতিবারের মতো এবারও তারা সরকারি সহায়তা থেকে বঞ্চিত। যে সময় সরকারি কার্ডের ব্যবস্থা করছে ওই সময় আমরা সাগরে গেছি, কিন্তু আইয়ে পাই নাই। জাল্লে কার্ড নাই বিধে আমার সবকিছু থেকে বঞ্চিত করে। জেলেদের অভিযোগ, তালিকা প্রস্তুতের সময় স্থানীয় জনপ্রতিনিধিরা টাকার বিনিময়ে অন্য পেশার লোকদের অন্তর্ভুক্ত করেছেন, তাই বাদ পড়েছেন প্রকৃত জেলেরা। সিলমারি আরেকজনের চাল ডাল নিয়ে যায়, কিন্তু আমরা আসলে পাই না। 80 কেজি করে চাল দিব, তাতে ওরা আমাদের চাল দেয় 20-25 কেজি বা 30 কেজি। মৎস্য বিভাগ বলছে দ্রুত সময়ের মধ্যেই নিবন্ধিত জেলেদের মধ্যে সরকারি প্রণোদনার চাল বিতরণ করা হবে। যদি কোনো জেলে সম্প্রদায়ে কোথাও কোনো সমস্যায় পড়ে আমাদের উপজেলা মৎস্য দপ্তর, জেলা মৎস্য দপ্তরে যোগাযোগ করলে আমরা তাদেরকে নিবন্ধনের আওতায় নিয়ে আসবো। 15 এপ্রিল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী 11 জুন পর্যন্ত। বাংলাদেশ ভারতের সমন্বিত এই নিষেধাজ্ঞা নিঃসন্দেহে সমুদ্রের জন্য ইতিবাচক বার্তা, কিন্তু উপকূলের লাখো জেলের জীবিকা যদি না পায় সুরক্ষা, তবে এই উদ্যোগ থেকে যাবে কেবলই কাগজে কলমে। পেটের দায়ে আইনের ফাঁদেই হয়তো পা দেবেন কেউ কেউ। শিকদার, জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন এ সময়ের বাণিজ্য। পাবনার সুজানগরে পল্লী সঞ্চয় ব্যাংকের প্রায় 100 গ্রাহকের অন্তত 10 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক মাঠ কর্মীর বিরুদ্ধে। এরই মধ্যে লাপাত্তা অভিযুক্ত ব্যক্তি। মাত্র 2% সুদে ঋণ দেওয়ার প্রলোভন, তবে শর্ত আছে। প্রতি লাখে জামানত হিসেবে জমা দিতে হবে 15,000 টাকা। এভাবে ঋণ দেওয়ার নামে পাবনার সুজানগরে শত শত গ্রাহকের কাছ থেকে টাকা জমা নিয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মী বিশ্বজিৎ কুমার পাল। 1 যুগ ধরে এ কাজে জড়িত তিনি। ঋণ দেওয়ার বিনিময়ে গ্রাহকদের কাছ থেকে 2 লাখ টাকা থেকে সর্বোচ্চ 26 লাখ টাকা জমা নিয়ে প্রায় 10 কোটি টাকা সংগ্রহ করেন বিশ্বজিৎ। কিন্তু বেশ কিছুদিন ধরে খোঁজ মিলছে না তার। এক পর্যায়ে বিশ্বজিৎ অর্থ আত্মসাৎ করেছেন বুঝতে পেরে পল্লী সঞ্চয় ব্যাংক ঘেরাও করেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এর সঙ্গে জড়িত থাকতে পারেন। 1,80,00,000 টাকা আমাকে ঋণ দেবে এই বলে আমার কাছ থেকে 26,05,000 টাকা নেছে। আমরা এখন চাই যে আমার টাকাটা যাতে উদ্ধার হয়। ব্যাংকের লোকজন যেহেতু আমাদের টাকা নেছে, আমাদের টাকা ব্যাংকের কাছে দাবি। ব্যাংক থেকে বিশ্বজিৎ দেখে দেয় নেই। আর এই ম্যানেজার যা কথা বলতেছে সম্পূর্ণ মিথ্যা কথা, ভাই, দায় সরানোর কথা বলতেছে উনি। সরকার এবং প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যে অতি দ্রুত এই বিশ্বজিৎকে ধরে তাকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতায় বিশ্বজিৎকে আইনের আওতায় আনার আশ্বাস দেন ব্যাংকের ম্যানেজার। বিশ্বজিতের ছবি নিয়ে নেওয়া হয়েছে, তার ভোটার আইডি কার্ড নেওয়া হয়েছে, তার জন্ম নিবন্ধন নেওয়া হয়েছে, পাসপোর্ট বাতিল করে দেওয়ার জন্য আমাদের এখন বর্তমান চলমান কাজ করতেছে। দেশের বাইরে যাতে না যেতে পারে এখন বর্তমান এনএসআই থেকে শুরু করে পুরো প্রশাসন এই কাজগুলো করতেছে। অভিযুক্ত বিশ্বজিৎ যে কোনো সময় দেশ ছেড়ে যেতে পারেন বলে আশঙ্কা ভুক্তভোগীদের, তাই তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। দেখছেন এ সময়ের বাণিজ্য। সাশ্রয়ী মূল্যে মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে এক কর্মশালায় একথা বলেন তিনি। অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান বলেন, প্রতিবেশী দেশগুলোর মতো বাংলাদেশও মোবাইল কভারেজ সম্প্রসারণ, পরিষেবা ডিজিটালাইজেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। জানান, ভবিষ্যৎ প্রযুক্তির বিষয়ে মাথায় রেখে টেলিযোগাযোগ খাতে প্রয়োজনীয় সংস্কার আনা হচ্ছে। শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন পিরোজপুরের কৃষকরা। মাঠের পর মাঠ, পাকা ধান থাকলেও বেশিরভাগই কেটে ঘরে তুলতে পারছে না। জেলায় 69টি হারভেস্টার মেশিন থাকলেও আসছে না কোনো উপকারে। মাঠের পর মাঠ, শুধু পাকা ধান। বড় ধান কাটা উৎসবে কৃষকের কর্মচাঞ্চল্যে মুখর প্রতিটি ধান ক্ষেত। ফসল ভালো হওয়ার পরেও শেষ সময়ে শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পিরোজপুরের কৃষকেরা। অতিরিক্ত মূল্য দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। পাশাপাশি চলতি বছর সার, বীজ, সেচ ও কীটনাশকের দাম বৃদ্ধিতে বড় চাষিদের উৎপাদন খরচ বেড়েছে। বিশেষ করে সেচ নির্ভর আবাদে ডিজেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি কৃষকদের জন্য একটি বড় উদ্বেগের কারণ। অল্প সময়ে বেশি ধান কেটে ঘরে তুলতে জেলায় 69টি হারভেস্টার মেশিন বিতরণ করা হলেও অন্যত্র পাঠানো ও বিক্রি করে ফেলায় সেগুলো স্থানীয় কৃষক পাচ্ছেন না। 700 টাকা একটা শ্রমিক দিলে তারেও পাওয়া যায় না, 2 বেলা খাওয়ানো লাগে, তারপরে শ্রমিক পাওয়া যায় না। ধান এই দেখেন মাঠে এই যে ফেলানো আছে, ধান পাকি গেছে, মনে করেন তাড়াতাড়ি বাজার দরও আমরা পাইতেছি না। কৃষি অফিসে যে মেশিন যা আসছে
আমরা দেখিও না পাইও না, আমাকে ধান টান কাটতে খুব অসুবিধা হচ্ছে। কৃষি বিভাগের কর্মকর্তা জানান, হারভেস্টার মেশিন বিতরণের কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিক সংকটের কারণে এখন যে বৈরী আবহাওয়া যাচ্ছে তাতে করে একটু সমস্যার সম্মুখীন হচ্ছে। তা আমরা যে 69টা কম্বাইন হারভেস্টার দিয়েছি, তো এগুলোই এখন কাজে লাগে। কোথাও যে অসঙ্গতি খুঁজে পান একটু কাইন্ডলি আমাকে জানালে আমি সেই ব্যবস্থা নেব। এবছর জেলায় 40,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও হয়েছে 34,000 হেক্টরে। সময় সংবাদ, পিরোজপুর। দেখছেন এ সময়ের বাণিজ্য। বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো হাইসেন্স 100 ইঞ্চি Q7Q LED টিভি। রোববার ফেয়ার ইলেকট্রনিক্স আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে এর উদ্বোধন করে। এ সময় উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসিম দাইয়ান, হাইসেন্স ইন্টারন্যাশনালের এশিয়া প্যাসিফিক টিভি পণ্যের জেনারেল ম্যানেজার হ্যারি ওয়াং এবং বাংলাদেশের টিভি পণ্যের কান্ট্রি সেলস ম্যানেজার আর্থার কিউ। টিভিটির দাম নির্ধারণ করা হয়েছে 4,99,900 টাকা। রিমার্ক হারল্যান্ডকে প্রশংসায় ভাসালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। রোববার অরিক্স প্রেজেন্স বিহা চ্যাম্পিয়ন্স লিগ BCL 2025-এর ট্রফি উন্মোচন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহা প্রেসিডেন্ট HM হাকিম আলী, রিমার্ক হারল্যান্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক মামনুন হাসান ইমন, অরিক্স বিহা চ্যাম্পিয়ন্স লিগ চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, অরিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম দিঘি সহ আরও অনেকে। 8 মে শুরু হয়ে BCL 2025 শেষ হবে 26 মে। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে MW বাংলাদেশ ম্যাগাজিন ও স্কয়ার টয়লেট্রিজের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়ার উদ্যোগে অনুষ্ঠিত হলো বেঙ্গল ইন মোশনের দ্বিতীয় আয়োজন। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে এই আয়োজন করা হয়। বেঙ্গল ইন মোশনের এবছরের থিম ছিল টাইমলেস টেগোর। মঞ্চে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যকর্ম থেকে অনুপ্রাণিত নৃত্য নাট্য পরিবেশন করা হয়। বক্তব্য রাখেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জুম চৌধুরী এবং MW বাংলাদেশ ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের প্রভাব পড়ছে খাদ্যপণ্যের বাজারে। এতে কমছে সয়াবিন, ভুট্টা ও পাম তেলের দাম, তবে কিছুটা বেড়েছে সূর্যমুখী তেলের দাম। ট্রাম্পের শুল্ক নীতির অনিশ্চয়তার প্রভাব পড়েছে বৈশ্বিক খাদ্যপণ্যের বাজারে। চীন মার্কিন সয়াবিনের সবচেয়ে বড় ক্রেতা হয়, দাম নিম্নমুখী। বর্তমানে প্রতি বুশেলের দাম 0.43% কমে হয়েছে $1,045। একই কারণে বৈশ্বিক বাজারে নিম্নমুখী ভুট্টার দাম 0.77% কমে প্রতি বুশেলের দাম বর্তমানে $475। বিশ্ববাজারে কমছে পাম তেলের দামও। চলতি বছর এখন পর্যন্তই ভোজ্য তেলের দাম কমেছে 9%-এরও বেশি। বর্তমানে প্রতি টনের দাম 0.69% কমে অবস্থান করছে $4,030। তবে ঊর্ধ্বমুখী সূর্যমুখী তেলের দাম চলতি বছর এখন পর্যন্ত বেড়েছে 4.67%। বর্তমানে 0.45% বেড়ে টন প্রতি বিক্রি হচ্ছে $1,327। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। সময়ের বাণিজ্য। পানামার পর এবার সুয়েজ খালের দিকে নজর ডোনাল্ড ট্রাম্পের। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, খাল দুটি দিয়ে মার্কিন সামরিক ও বাণিজ্যিক জাহাজ চলাচলে ফ্রি ট্রানজিট সুবিধা দিতে হবে। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর পানামা খাল দখলে নিতে তোড়জোড় শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে সফরে পাঠান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। পরে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সরকারি জাহাজ কোনো মাশুল ছাড়াই খালটি অতিক্রম করতে পারবে। তবে তার এমন দাবি প্রত্যাখ্যান করে পানামা সরকার। এর মধ্যেই এবার সুয়েজ খালের দিকে নজর দিয়েছেন ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি তোলেন, পানামা ও সুয়েজ খাল দিয়ে মার্কিন সামরিক ও বাণিজ্যিক জাহাজ চলাচলে ফ্রি ট্রানজিট সুবিধা দিতে হবে। এটি বাস্তবায়নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সমর্থন না দিলে পানামা ও সুয়েজ খালের অস্তিত্বই থাকত না। পানামা খাল দিয়ে প্রতি বছর 14,000 জাহাজ যাতায়াত করে থাকে। মার্কিন কন্টেইনারের 40% এ খাল দিয়ে পরিবাহিত হয়। এশিয়া থেকে পণ্য আমদানির জন্য পানামা খাল যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। অন্যদিকে সুয়েজ খাল দিয়ে প্রতি বছর পারাপার করে প্রায় 20,000 জাহাজ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মধ্যরাতে শুরু হচ্ছে হজ যাত্রা। প্রথম ফ্লাইটে যাবেন 419 জন।
আশকোনা ক্যাম্পে আসছেন মুসল্লিরা। অনিয়ম করলে এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি উপদেষ্টার। টাকার বিনিময়ে ভুয়া তালিকা, পটুয়াখালীতে নাম নেই 50,000 প্রকৃত জেলের। নিষেধাজ্ঞার সময় কর্মহীন হলেও মিলছে না প্রণোদনা, ব্যবস্থার আশ্বাস মৎস্য বিভাগের। পল্লী সঞ্চয় ব্যাংকের 10 কোটি টাকা আত্মসাৎ, পাবনায় লাপাত্তা মাঠকর্মী, দিশেহারা শত শত গ্রাহক। প্রতারণায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি। এই ছিল এ সময়ের বাণিজ্যের, সঙ্গেই থাকুন সময়।